Okay, first of all, please assure me that তোমরা আমাকে ঠিকমতো শুনতে পারছো এবং স্ক্রিন দেখতে পাচ্ছ। Can you hear and see the screen? হ্যাঁ দাদা। Okay, thank you. So in our tonight's class, we are going to read the poem Canonization, and the writer of this poem is John Donne. আজকের কবিতাটা আমাদের যেহেতু বড় এবং আমরা ট্রাই করব একটা ক্লাসে এই কবিতাটা শেষ করার, তো আজকে আমরা কবি পরিচিতি সম্বন্ধে ক্লাসে পড়ব না, তোমাদের এটা দেওয়া আছে, একবার দেখে নিবা। এখন আমরা আসি ডিরেক্টলি কবিতার দিকে। ক্যানোনাইজেশন, কবিতাতে ডিরেক্টলি যাওয়ার আগে আমরা একটু ক্যানোনাইজেশন সম্বন্ধে একটু জানি যে হোয়াট ইজ ক্যানোনাইজেশন। তো ইন ক্রিশ্চিয়ানিটি ইউ সি there is a process. If you are a religious man, if you have done something exceptional in the path of religion, হ্যাঁ, তো after your death there is a book, okay, there is a book, or you can say there is a list on which your name will be registered as a monk, okay. তোমার মৃত্যুর পরে তোমার যদি ক্রিশ্চিয়ানিটির প্রতি তুমি যদি ভালো কোনো কাজ করে থাকো, তাহলে ওই ক্যানোনাইজেশন বুকে একটা লিস্ট থাকবে যাদেরকে মঙ্ক হিসাবে সম্মতি দেওয়া হবে যে হ্যাঁ, হি ওয়াজ লাইক এ মঙ্ক। তো এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ক্যানোনাইজেশন, ওকে। আর আমরা এখানে দেখব যে জন ডান এই যে সেইন্টহুড অথবা মঙ্কহুড, এখানে তিনি বলতে চাচ্ছেন যে সে এবং তার বিলাভেড, তাদের ভালোবাসা এতটাই মহান যে তাদের ভালোবাসার জন্য তাদের ক্যানোনাইজেশন হয়েছে। দে আর ক্যানোনাইজড বাই লাভ, ওকে। তো এখন এই কবিতার শুরুর দিকে লাভার তার বিলাভেডকে ভালোবাসছে, কিন্তু কিছু মানুষ আছে যারা তাদের ভালোবাসাকে কন্টিনিউয়াসলি ইউসি ট্রোল করছে, তোমাদের ভাষায় যেটা বলা হয় আর কি, ট্রোল করছে তাদেরকে। তো এক পর্যায়ে সে পুরা বিরক্ত হয়ে যায়, এবং বিরক্ত হয়ে গিয়ে সে একটা কথা বলে ফেলে, সেটা হচ্ছে ফর গড সেক। মনে রাখবে, সে কিন্তু এটা বিরক্ত হয়ে বলেছে। সে বলছে ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। সে বিরক্ত হয়ে গিয়ে এক পর্যায়ে বলছে যে চুপ করো, তোমার ভাষাকে তুমি সংযত করো এবং আমাকে ভালোবাসতে দাও। প্লিজ লেট মি লাভ মাই বিলাভেড, ডোন্ট ডু সাচ কাইন্ড অফ থিংস উইথ মি। এবং একটা জিনিস মনে রাখো, যখন কোনো কবিতার কবি অথবা স্পিকার বিং অ্যানয়েড সো মাচ, প্রচণ্ড পরিমাণ যদি বিরক্ত হয়ে যায়, এবং বিরক্ত হয়ে যাওয়ার পরে কোনো মানুষকে যদি অথবা তার কবিতার লাইনের মধ্যে যদি কোনো হার্শ ওয়ার্ড ব্যবহার করে, সেই ট্যাকটিককে, সেই পদ্ধতিকে লিটারেচারের ভাষায় বলা হয় হলো শক ট্যাকটিক। কবিতার ভাষায় তাকে বলা হয় হচ্ছে শক ট্যাকটিক। শক ট্যাকটিক মানে কি, যখন কোনো অ্যাব্রাপ্ট হুট করে কোনো একটা কবিতা শুরু হবে, যে চুপ করো তুমি, তোমার মুখের ভাষা তুমি সংযত করো, তাহলে একদম হুট করে কবিতাটা শুরু হয়ে গেল না, একদম হুট করে কবিতাটা শুরু হয়ে গেল, এবং প্রথমেই তিনি একটা হার্শ ওয়ার্ড দিয়ে শুরু করলেন যে তোমার ভাষাকে তুমি সংযত করো। সো দিস কাইন্ড অফ টেকনিক ইন পোয়েমস অর লিটারেচার ইজ কল্ড শক টেকটিক, শক ট্যাকটিক। তো তিনি কি বলছেন, দাদা এই শক ট্যাকটিক স্পেলিংটা কেমন হবে? হ্যাঁ দেখা যায়, হ্যাঁ দেখতে পাচ্ছি। শক ট্যাকটিক। আচ্ছা, তো তিনি এভাবে শুরু করলেন যে তোমার মুখের ভাষাকে সংযত করো, হোল্ড ইউর টাং, ঈশ্বরের দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আমাকে এভাবে এরম করো না, তুমি আমাকে ভালোবাসতে দাও, লেট মি লাভ। এখন সে বলবে যে তোমার যদি এই তুমি আমাকে হচ্ছে এরকম যন্ত্রণা দিচ্ছ, আমাকে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করছো, আমাকে ট্রোল করছো,
তুমি আমার ভালোবাসার জন্য এসব কিছু করো না। আমাকে ট্রোল করার মতো আরও অনেক বিষয় আছে, দের আর মোর টপিকস অর সাবজেক্ট ম্যাটার আপন হুইচ ইউ ক্যান ট্রোল মি। সেগুলা কি দেখো, সে বলছে অর চাইল্ড মাই প্যালসি রাইট নাও মেবি দ্য এজ অফ দ্য লাভার ইজ, মানে সে একটু এজেড মনে হয়, হ্যাঁ। তো দ্যাটস ওয়াই সে বলছে ইউ ক্যান সাইড মিনস ক্রিটিসাইজ, ইউ ক্যান ক্রিটিসাইজ অন মাই প্যালসি মিনস এ হেলথ কন্ডিশন হোয়ার অর বিং ওল্ড, তার হাত পা হয়তো বা কাঁপে, হি ট্রেম্বলস, ওকে। সো দিস ইজ কল্ড প্যালসি বিকজ অফ ডিজিজ, সাম কাইন্ড অফ ডিজিজ, ইউ কন্টিনিউয়াসলি শেক, তোমার হাত পা কাঁপে। তো সে বলছে আমি যে এই যে বৃদ্ধ হয়ে গেছি, right now I'm suffering from palsy, or you can criticize on my gout means আমার যে হচ্ছে এই জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, বুঝছো? তো সে এখন বলছে যে তুমি আমার বৃদ্ধ বয়সের উপর, এক কথায় এই লাইনটার মানে হচ্ছে ইউ ক্যান ক্রিটিসাইজ মি অন মাই ওল্ড এজ, আমার বৃদ্ধ বয়সের উপর তুমি ইয়ে করতে পারো, আমার যে ডিজিজগুলো আছে, আমার যে শারীরিক অক্ষমতাগুলো আছে, এগুলোর উপর ইউ ক্যান ক্রিটিসাইজ মি, অর you can criticize me my 5 gray hairs, as my hairs are getting white, my hairs are getting gray, ধূসর বর্ণ ধারণ করছে, তো you can criticize me on that topic, or my ruined fortune maybe the lover once had a lot amount of money, ফরচুন মানে হচ্ছে টাকা পয়সা, ধন সম্পত্তি, মেবি ওয়ান্স he had a lot amount of money, but unfortunately something happened and he lost those money. তো সে বলছে আমার যে সাডেন যে ফল হয়েছে, আমি যে অ্যাজ আই হ্যাভ লস্ট মাই ফরচুন, অ্যাজ আই হ্যাভ লস্ট মাই ওয়েলথ, ইউ ক্যান ক্রিটিসাইজ মি অন দ্যাট টপিক টু, you can make fun of this float, you can make fun of my gray hairs, you can make fun of my lost fortune, ruined fortune, you can do it, I have no problem on that, okay. Or now here he is going to give some advice to that criticizer. এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, বোঝা যাচ্ছে। সবাই তো বুঝতে পারছি নাকি? জি দাদা। ওকে। তো এখন আবার সে বলছে যে সে তাকে যে ক্রিটিসাইজ করছিল, যে তাকে সে একটু অ্যাডভাইস দিবে, তাকে বলছে যে তুমি আমার পিছনে এরকম ঘুরঘুর না করে আমি তোমাকে কিছু অ্যাডভাইস দিই, দাঁড়াও, তুমি এই যে আমার পেছনে না ঘুরে, আমার পেছনে যে তুমি ঘুরছো, আমার এই ভালোবাসার জন্য তুমি যে আমাকে ক্রিটিসাইজ করছো, এটাতে করে কি তোমার কোনো লাভ হচ্ছে? হচ্ছে না তো। তো নাও লেট মি গিভ ইউ সাম অ্যাডভাইস বাই ফলোইং হুইচ ইউ উইল বি বেনিফিটেড। আমি তোমাকে কিছু অ্যাডভাইস দিই, দাঁড়াও আমি তোমাকে কিছু জ্ঞান দিচ্ছি, এগুলো দিয়ে তুমি বেনিফিটেড হতে পারবা। সেগুলো কি দেখো, উইথ ওয়েলথ ইয়োর স্টেট, ইয়োর মাইন্ড উইথ আর্টস ইমপ্রুভ, so you can do something for earning money, okay, you can do something for earning money, and if you earn money with wealth your state improve, তোমার যে social position, if you earn money then your social position will be improved and you can practice arts, তুমি আর্টস প্র্যাকটিস করো, তুমি কবিতা লেখো, তুমি গল্প লেখো, তুমি একটা ভাস্কর্য তৈরি করার চেষ্টা করো, তুমি বিভিন্ন জিনিসপত্র তুমি শেখো, সো দ্যাট আমরা জানি যে আর্ট কি করে, আমাদের মনকে অথবা আমাদের নলেজকে সমৃদ্ধ করে না। দ্যাটস ওয়াই দ্য স্পিকার ইজ সেইং ইউ ক্যান ডু সামথিং ফর আর্নিং মানি, অ্যান্ড ইফ ইউ আর্ন মানি ইউর সোশ্যাল পজিশন উইল বি ইমপ্রুভড অ্যান্ড ইউ ক্যান প্র্যাকটিস আর্ট সো দ্যাট ইউর নলেজ উইল ইমপ্রুভ, ওকে। দেন সে জ্ঞান দিতেই আছে এখনো, সে বলছে এখন সে কি বলছে যে টেক এ কোর্স, গেট ইউ এ প্লেস, ওকে। সো ইউ ক্যান অলসো বাই এ কোর্স, ইউ ক্যান ডু এ কোর্স, তুমি পড়াশোনা করো, তুমি ফিজিক্স পড়ো, ম্যাথ পড়ো, ইংলিশ পড়ো, হ্যাঁ, লিটারেচার পড়ো, হ্যাঁ, এগুলো তুমি পড়ো যাতে করে তোমার পজিশন ইমপ্রুভ হয়। গেট ইউ এ প্লেস মিনস গুড পজিশন, তুমি আমার পিছনে না ঘুরে তুমি এগুলা প্র্যাকটিস করো, আমি যেগুলো তোমাকে অ্যাডভাইস দিলাম এইগুলা প্র্যাকটিস করার মাধ্যমে ইউ ক্যান রিচ এ প্লেস, ইউ ক্যান রিচ এ গুড পজিশন, ওকে। দেন তাছাড়া তুমি কি করতে পারো, অবজার্ভ
হিজ অনার অর হিজ গ্রেস। তুমি এখানে কি করতে পারো, তুমি অবজার্ভ করো, তুমি রেসপেক্ট করো। কাকে রেসপেক্ট করবা? তুমি কিংকে রেসপেক্ট করো, অথবা কোনো ইন্টেলেকচুয়াল পিপলকে, জ্ঞানী মানুষদেরকে তুমি তাদের স্মরণ করো, তুমি তাদের সাথে ঘোরো। যদি তুমি ভালোর সাথে ঘোরো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি ভালো মানুষের সাথে ঘোরো, তুমি কিংকে ফলো করতে পারো। ইউ ক্যান ফলো ইন্টেলেকচুয়াল পিপলস, বুদ্ধিজীবীদের তুমি ফলো করতে পারো, তাদেরকে সম্মান করো, তাদের এই নোবেল মানুষদেরকে তুমি ফলো করো। অর দ্য কিংস রিয়াল অর হি স্ট্যাম্পড ফেস। আচ্ছা, এটার মানে হচ্ছে তুমি টাকা ইনকামের জন্য একটু চেষ্টা করো। তো তুমি, সে বলছে যে ট্রাই টু আর্ন মানি, তুমি টাকা ইনকামের চেষ্টা করো। কিংস ফেস অর কিংস রিয়াল মানে হচ্ছে সেই তখনকার যুগে হতো কি, যে এই মুদ্রাগুলার উপরে রাজার তোমার যে ফেস, এটা খচিত থাকতো। তো দ্যাটস ওয়াই দ্য পোয়েট ইজ সেইং দ্যাট ইউ গো আফটার দ্য কিংস রিয়াল অর হিজ স্ট্যাম্পড ফেস। এগুলোর পিছনে তুমি যাও, তুমি টাকা ইনকাম করার জন্য পিছনে ঘোরো। হ্যাঁ, কন্টেমপ্লেট হোয়াট ইউ উইল অ্যাপ্রুভ। সে বলছে যে তোমার যা কিছু করতে মন চায়, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট লেট মি লাভ মাই বিলাভেড। ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমি যে আমার প্রিয়তমাকে যে আমি ভালোবাসবো, এইটাতে তুমি আমাকে ডিস্টার্ব করো না, কারণ আমার সব কিছু হচ্ছে, মাই এভরিথিং ইজ মাই বিলাভেড, আমার সব কিছু সে। সো আমি যেই তোমার সাথে 2 মিনিট কথা বলছি, এই 2 মিনিট কথাই আমার লস। হ্যাঁ, কারণ এইটুকু সময় আমি আমার বিলাভেটের সাথে আমি কথা বলতে পারতাম। তো কাজেই ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, কন্টেমপ্লেট, থিঙ্ক অন দিস, থিঙ্ক অ্যাবাউট দিস, হোয়াট ইউ উইল অ্যাপ্রুভ, তোমার যা মন চায় তুমি তাই করো। সো ইউ উইল লেট মি লাভ, তুমি আমার পিছু ছাড়ো, অ্যান্ড লেট মি লাভ মাই বিলাভেড। ওকে, তো এটা হচ্ছে প্রথম স্ট্যান্জা। এখানে 5টা স্ট্যান্জা আছে এই কবিতাতে। দিস ইজ দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ দিস পোয়েম। এরপরে আমরা দ্বিতীয় স্ট্যান্জাতে যাব। হ্যাঁ, কবিতাটা স্যার কনটেমপ্লেট মানে কি? কন্টেমপ্লেট মানে হচ্ছে তুমি চিন্তা করো। এই যেগুলো আমি বললাম তোমাকে, তুমি টাকা ইনকাম করার চেষ্টা করো, তুমি কোনো একটা কোর্স করো, কোনো জ্ঞানী মানুষদের সাথে তুমি ঘোরো, হ্যাঁ তুমি এগুলা করো, তুমি চিন্তা করো, তুমি চিন্তা করে তোমার যেটা ইচ্ছা তুমি করো, শুধুমাত্র আমাকে তুমি বিরক্ত করো না। আমার বিলাভেটকে আমাকে ভালোবাসতে দাও, এটা ছাড়া তোমার যা মন চায় তুমি তাই করো, আমাকে তুমি বিরক্ত করো না। বুঝতে পেরেছ? এই তোমার লাইনগুলো যেগুলো দেখতে পাচ্ছ, তার মধ্যে যে ব্র্যাকেটগুলো আছে, এগুলো হচ্ছে ওই ওয়ার্ডের মানে। কন্টেমপ্লেট মানে হচ্ছে থিঙ্ক অ্যাবাউট, তুমি চিন্তা করো। হোয়াট ইউ উইল, হোয়াট এভার ইউ লাইক, এখানে উইল মানে হচ্ছে তোমার ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো। বুঝতে পেরেছ? হ্যালো? হ্যাঁ দাদা, বুঝতে পারি। ওকে, এরপর আমরা আসি দ্বিতীয় স্ট্যান্জাতে। এখন সে তার কিছু দুঃখের কথা এখানে বলবে, সেখানে কিছু তার দুঃখের কথা বলবে, তার হতাশার কিছু সে কথা বলবে, যে তুমি যে আমাকে বিরক্ত করছো, আমার অপরাধ কি, হোয়াট ইজ মাই অপরাধ। তো সে বলছে যে অ্যালাস, অ্যালাস, হু ইজ ইনজিওর্ড বাই মাই লাভ। এখানে সে বলছে যে অ্যাজ আই এম পিসফুলি লাভিং মাই বিলাভেড, ইজ দ্যাট হার্মিং সামওয়ান, ইজ দ্যাট হার্মিং সামওয়ান, আমি যে আমার বিলাভেডকে আমি ভালোবাসছি, এটার জন্য কি কেউ হার্ট হচ্ছে, এটার জন্য কি কেউ বিরক্ত হচ্ছে? ইজ সামওয়ান গেটিং অ্যানয়েড বাই মাই লাভিং মাই বিলাভেড, অর ইজ এনিওয়ান গেটিং হার্মড বাই মাই লাভিং মাই বিলাভেড? আমার ভালোবাসার জন্যই কেউ হার্ট হচ্ছে, কেউ কি দুঃখ পাচ্ছে? পাচ্ছে না তো। আচ্ছা, এরপরে সে আবার বলছে যে হোয়াট মার্চেন্ট শিপস হ্যাভ মাই শাই ড্রোন্ড। আচ্ছা, এখানে এখন কথা বলি একটা, সেটা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। একটা হোয়েনেভার ইউ আর ইন এ রিলেশনশিপ, দেন it is not necessary that every single time there will be just a peaceful or loving situation among you.
শুধুমাত্র যে আমাদের মাঝে আমি আমার বিলাভেডের মধ্যে শুধুমাত্র যে ভালোবাসার সম্পর্ক থাকবে তাও তো নয়, মাঝে মাঝে তো আমাদের মধ্যে একটু হচ্ছে ঝগড়াঝাটি, দুঃখ, কষ্ট এগুলাও তো আসবে, তাই না? এবং যখন ওই আমি যখন কষ্ট পাবো তখন তো মাঝে মাঝে হয় কি আমরা যখন প্রচন্ড কষ্ট পাই অথবা প্রচন্ড হতাশ হই, একটা ভালোবাসা একটা সম্পর্কের মধ্যে কিন্তু সবকিছুই হয়, হয় না? তো সবকিছুই যখন হয় তো তখন সে বলছে যে আমি কখনো কখনো আমাদের সম্পর্কে যখন কষ্ট আসে, যখন তোমরা কখনো প্রচন্ড পরিমাণ হতাশ হও অথবা যখন প্রচন্ড পরিমাণ তোমরা কষ্ট পাও, একটা দীর্ঘশ্বাস আসে না তোমাদের? একটা দীর্ঘশ্বাস কিন্তু পড়ে। হ্যাঁ, তো আহ, সে বলছে যে আমাদের মধ্যে যখন এই একটু কষ্ট ভাবটা আসে তখন কি হয় দেখো, হোয়াট মার্চেন্ট শিপস হ্যাভ মাই সাইজ drowned. Here he is saying that when I am in a low mood, I am in a bad mood. শোনো, ব্যাপার হচ্ছে তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে আছো, এই কিছু কিছু কনসেপ্ট তোমাদের কাছে একটু অহেতুক মনে হতে পারে, কিন্তু এটা তো কবিদের বিষয়, তাই না? তো এখানে এই বিষয়গুলো তোমাদেরকে একটু মেনে নিতে হবে, একটু মানে মেনে নেওয়া জিনিস নয়, সেটা হচ্ছে একটু নিজেদের মধ্যে এটাকে অ্যাডপ্ট করে নিতে হবে তোমাদেরকে, বুঝছো? এখানে কবির ভাষায় সে বলছে যে এরকম কি কোনো শিপ আছে, এরকম কি কোনো জাহাজ আছে যে আমি যখন এই যে দীর্ঘশ্বাস নিচ্ছি, আমাদের সিচুয়েশন, আমাদের মানে ভালোবাসা সম্পর্কে যখন হয়তো বা কিছু কষ্ট আসবে এবং সেই সময় আমি যখন একটা দীর্ঘশ্বাস ফেলবো, সেই দীর্ঘশ্বাসের কারণে কি কোনো শিপ ডুবে গেছে? হ্যাভ এনি শিপ ড্রন্ড ফর মাই হাই সাই? আমার যে বিশাল বড় যে আমি দীর্ঘশ্বাস ফেলছি, সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস, ডিপ ব্রিথস অফ স্যাডনেস, দুঃখের কারণে যে তুমি দীর্ঘশ্বাস ফেলো। সে বলছে যে আমার এই দীর্ঘশ্বাসের কারণে কারো কি নৌকা ডুবে গেছে? ডুবে নাই তো। বলো দেখি এই লাইনটা কি বুঝতে পারছো তোমরা? 11 নম্বর লাইনটা কি আমরা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করো আমাকে। হ্যাঁ দাদা বুঝছি। ওকে, দাদা একবার একটু বুঝান। মনে করো, মিউট করো। তো সে বলছে যে কখনো কখনো আমি এবং আমার যে বিলাভেট আছি এদের মধ্যে ঝগড়া গন্ডগোল, হ্যাঁ এরকম কিছু হয়, এবং তখন আমি প্রচন্ড পরিমাণ দুঃখ পাই, এবং এই দুঃখটা আমার কাছে যেন মনে হয় আমার ভেতরে একটা ঝড় বয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ভেতরে সে তার বিলাভেটকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে, কিন্তু সেখান থেকে সে হয়তো বা কোনো দুঃখ পেয়েছে এবং সে কারণে ওই দুঃখের কারণে সে একটা দীর্ঘশ্বাস ফেলছে। সেখানে বর্ণনা করছে ওই দীর্ঘশ্বাসটা একটা ঝড়ের মতো। সে বলছে যে আমি যখন এই দীর্ঘশ্বাসটা ফেলাই, আমার এই দীর্ঘশ্বাসের কারণে কারো কি হচ্ছে নৌকা ডুবে গেছে, এরকম কি কোনো নাবিক আছে, এরকম কোনো কি ব্যবসায়ী আছে, মার্চেন্ট আছে যে জাহাজে করে ব্যবসার জন্য যাচ্ছিল এবং আমার ওই দীর্ঘশ্বাস, ওই যে বিশাল বড় যে আমি শ্বাস ফেলেছি, হ্যাঁ এই ঝড়ের আকার নিয়ে কি কোনো শিপকে ডুবাই দিয়েছে? দেয় নাই তো, তা আমি তো কারো ক্ষতি করি নাই। তারপর আবার সে বলছে হু সেস মাই টিয়ার্স হ্যাজ ওভারফ্লোড হিজ গ্রাউন্ড? সে বলছে যে আমি যে হচ্ছে আমার চোখ দিয়ে জল বেয়ে যাচ্ছে, এটার কারণে কি কোথাও বন্যা হয়েছে, কোথাও কি ডুবে গেছে আমার চোখের পানির কারণে? যায় নাই তো। তাহলে আমি তো আমার ভালোবাসার কারণে তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না, হচ্ছে? তাহলে তুমি কেন আমার পিছনে পড়ে আসো? হোয়েন মাই কোল্ডস, এখানে কোল্ড বলতে এখানে আমার যে স্যাড মুড, অথবা এখানে তিনি উইন্টারকেও বোঝানোর চেষ্টা করেছেন। উইন্টারের পরে কিন্তু স্প্রিং আসে, বুঝছো? উইন্টারের পরে স্প্রিং আসে। তো এখানে বলছে যে আমার মধ্যে যে উইন্টার বর্তমানে কাজ করছে, আই এম নাও ইন এ কোল্ড মুড, অর ইউ ক্যান সে স্যাড মুড। লিটারেচারে কোল্ড দ্বারা তোমার স্যাড মুডকে বোঝানো হয়, বুঝছো? তো এখানে সে বলছে আমার ভিতরে এখন শীতকাল কাজ করছে, আমি এখন বর্তমানে স্যাড মুডে আছি, কিন্তু আমার ভেতরে যে শীতকাল, এটার জন্য কি স্প্রিং আসা কি বন্ধ হয়ে আছে? আমি কি কখনো স্প্রিংকে বলেছি দাঁড়াও দাঁড়াও, আমার মধ্যে দুঃখ কাজ করছে, এখন তুমি আসতে পারবে না? আমি কি প্রকৃতি থেকে কি স্প্রিংকে রিমুভ করে দিয়েছি? দেই নাই তো। আমার জন্য তো নেচারের যে একটা সার্কেল, এই সার্কেল তো ব্রেক হয় নাই। তাহলে কি সমস্যা তোমার? তারপর সে বলছে হোয়েন ডিড দ্য হিটস হুইচ মাই ভেইনস ফিল অ্যাড ওয়ান মোর টু দ্য প্লেগি বিল? প্লেগি বিল
এইটা বোঝো যে প্লেগি বিল কি জিনিস। প্লেগি বিল হচ্ছে তৎকালীন সময়ে প্লেগের কথা তো তোমরা জানো, ওয়ান কাইন্ড অফ ফিভার, যেটা আগে একদম মহামারী আকারে আসতো। করোনা ভাইরাস ধরে নাও, যে সে বলছে যে এই যে করোনা ভাইরাসের কারণে যে মানুষগুলো মারা গেছে তাদের তো একটা লিস্ট হয়েছে, হয়নি? যে অমুক 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 মানুষ করোনা ভাইরাসের কারণে মারা গেছে। এখন সে বলছে যে আমার মধ্যে যে উষ্ণতা, ভালোবাসার যে প্যাশন, যে হিট, এই উষ্ণতা যেটা আমার শরীরের প্রত্যেকটা ভেইন, প্রত্যেকটা রগে রগে বয়ে যাচ্ছে, এই উষ্ণতার কারণে তো কোনো প্রকার করোনা হয় নাই, এবং এটা তো কোনো সংক্রমণও ঘটায় নাই। যে আমার যেই করোনা ভাইরাস হয়েছে, আমার মধ্যে যে ভালোবাসার উষ্ণতা, বোঝানোর জন্য বলছি কিন্তু তোমাদেরকে, সে বলছে যে এই যে আমার যে ভালোবাসার উষ্ণতা, এই উষ্ণতার জন্য আমার যে করোনা হয়েছে, এই করোনার কারণে তো কেউ অ্যাফেক্টেড হয়নি। কেউ কি অ্যাফেক্টেড হয়েছে? এবং এই অ্যাফেক্টেড যেহেতু কেউ হয় নাই, তাহলে ওই করোনার মৃত লিস্টের মধ্যে আমার জন্য তো অন্য কারো নাম তো এই লিস্টে ওঠে নাই। উঠছে কি? ওঠে নাই তো। এই জন্য সে বলছে হোয়েন ডিড দ্য হিটস হুইচ মাই ভেইনস ফিল, আমার রক্তে যে উষ্ণতা ভরে আছে, আমার প্রত্যেকটা রক্তবিন্দুতে, আমার প্রত্যেকটা ভেইনে, এটার কারণে তো কারণ আমি ওই প্লেগি বিলে ওঠে নাই। প্লেগের কারণে মানুষের মারা যাওয়ার যে লিস্ট, তাকে বলা হয় প্লেগি বিল। তো আমার কারণে প্লেগি বিলে তো একজনেরও নাম ওঠে নাই, তাহলে তো আমি কারো কোনো ক্ষতি করি নাই, তুমি আমার পেছনে কেন পড়ছো? বুঝছ? বলো, তাহলে এই স্ট্যান্ডার্ডটা আমরা বুঝতে পেরেছি? If any of you have any problem, then ask me. Okay, so none of you have any problem. এখানে একটা জিনিস দেখো, প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, কিন্তু এখানে কিন্তু কেউ উত্তর দিচ্ছে না। এই পরবর্তী যে লাইনগুলো আমরা পাবো, এখানে কিন্তু কেউ উত্তর দিবে না। তাহলে দেখি তো তোমরা কি শিখেছো। এই ধরনের যে প্রশ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন যে প্রশ্ন করা হচ্ছে, এই ধরনের প্রশ্নগুলোকে তোমরা কি বলতে পারো? তোমরা কি জানো যে এই ধরনের প্রশ্নগুলোকে কি প্রশ্ন বলে? রিটোরিক্যাল কোশ্চেন। হ্যাঁ, রেটরিক কোশ্চেন, রেটরিক্যাল কোশ্চেন। রেটরিক কোশ্চেন মানে কি? এই যে স্যার পয়েট নিজেই কোশ্চেন করে এবং সেটার আনসার সে নিজেই দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, whenever a poet asks question, এটার উত্তর সে নিজে না দেওয়ারও চেষ্টা করতে পারে, উত্তর যে আসবে এমনও কোনো কথা নাই। whenever a poet asks a question without expecting any answer, ভালো করে বোঝো। whenever someone will ask a question without expecting the answer, যখন কেউ উত্তরের আকাঙ্ক্ষা না করেই কোনো প্রশ্ন করবে, তখন that kind of question will be called as rhetoric question. বলো তো কি বললাম? বলো কি বললাম আমি? এনিওয়ান? কি কথা? যখন কোনো প্রশ্নকর্তা প্রশ্ন করবেন কিন্তু সেই প্রশ্নের উত্তর আশা করবেন না, তখন সেই ধরনের প্রশ্নকে বলা হচ্ছে রেটরিক কোশ্চেন। ওকে, তো এখন সে আবার বলছে কি যে প্লেগি বিলে তো কারো নাম আসে নাই। তারপর সে বলছে তাহলে তো কোনো কিছু থেমে যায় না আমার জন্য। সোলজার্স ফাইন্ড ওয়ার্স, যোদ্ধারা আছে, পৃথিবী তো থেমে যায় নাই, তারা তাদের মতো যুদ্ধ করে যাচ্ছে। দ্য লয়ার্স ফাইন্ড আউট স্টিল লিটিজিয়াস ম্যান, এই লয়ার যারা আছে, যারা উকিল টাইপের যারা আছে, এরা তো এখন পর্যন্ত ওই ঝগড়ুটে মানুষদেরকে পেয়েই যাচ্ছে। ঝগড়ুটে মানুষদের কারণে তারা হচ্ছে কেস কাচালি করতে পারছে, তারাও তো টাকা ইনকাম করছে, কোনো তো সমস্যা নাই। হ্যাঁ, তো এটাই তারা বলছে যে ওই লয়ার্স স্টিল ফাইন্ড আউট লিটিজিয়াস ম্যান এবং ম্যান হুইচ কোয়ারেলস মুভ, এবং তাদের ঝগড়াঝাটি, তাদের আর্গুমেন্ট এগুলো এখনো চলছেই, তো তাদের তো কোনো সমস্যা হয় নাই। দো শি অ্যান্ড আই ডু লাভ, এবং সে বলছে যেহেতু কোনো সমস্যা হচ্ছে না, হ্যাঁ, সবাই সবার মতোই আছে, তাহলে দো শি অ্যান্ড আই ডু লাভ, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও,
আমাকে আমার মতো থাকতেও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। কাজেই আমি লেট মি অ্যান্ড মাই বিলাভেড লাভ ইচ আদার ইফ উই আর নট ডুইং এনি হার্ম। ইফ উই আর নট ডুইং এনি হার্ম, আমাদের জন্য কোনো প্লেগে বিলে কারো নাম আসছে না, আমাদের জন্য কোনো শিপ ডুবে যাচ্ছে না, আমাদের জন্য স্প্রিং আসা বন্ধ হচ্ছে না, কোনো সমস্যা তো হচ্ছে না। কাজেই এখন তুমি যাও, আমাকে ভালোবাসতে দাও। ঠিক আছে, এরপরে সে বলছে দেখো দাদা, হ্যাঁ এ কবিতার নাম ক্যানোনাইজেশন কেন? কবিতা তো রোমান্টিক, বাট নাম তো রিলিজিয়াস। আচ্ছা, ক্যানোনাইজেশন, কারণ এটার প্রশ্নের উত্তর একদম ক্লাসের শুরুর দিকে দিছি, যে ক্যানোনাইজেশন শব্দের অর্থ হচ্ছে যখন হোয়েনেভার ইউ হ্যাভ ডান সামথিং এক্সেপশনাল ইন ক্রিশ্চিয়ানিটি, ফর ক্রিশ্চিয়ানিটি, আফটার দ্য ডেথ অফ দ্যাট পারসন দেয়ার ইজ এ লিস্ট। হ্যাঁ, যেখানে ওই লিস্টে নাম উঠলে তোমাকে একটা সেন্টহুড পদবি দেওয়া হবে, যে হ্যাঁ, ইউ ওয়াজ এ সেন্ট, ইউ ওয়াজ এ মঙ্ক, সে একজন রিলিজিয়াস পারসন ছিল। এবং দ্যাটস ওয়াই এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ক্যানোনাইজেশন। এখানে সে বলছে রোমান্টিক পয়েট, এখানে সে নিজেদেরকে ভালোবাসার সেন্ট হিসেবে দাবি করছে। বুঝছো, সে বলতে চাচ্ছে যে আমরা হচ্ছে ভালোবাসার মঙ্ক, আমরা হচ্ছে ভালোবাসার সাধু। এই কবিতার শেষের দিকে বলা হবে যে সে বলবে যে তোমাদের যদি পৃথিবীতে কখনো ভালোবাসা সম্পর্কে কোনো সমস্যা হয়, আমাদের হচ্ছে আমাদের কথা স্মরণ করিও। সে লাস্টের দিকে বলবে দ্যাটস ওয়াই দ্য নেম অফ দিস পোয়েম ইজ ক্যানোনাইজেশন। বুঝতে পেরেছো? জি দাদা। ওকে, তো এখন সে কি বলছে দেখো, কল আস হোয়াট ইউ উইল, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই বলো, তোমার যা মন চায় তুমি তাই বলো। উই আর মেড সাচ বাই লাভ, এই ভালোবাসার কারণেই আমরা এরকম হয়েছি। জন ডান তার বেশিরভাগ কবিতাতেই লাভারদের প্রতি সে ড্যাম কেয়ার, সে লাভারদেরকে এরকম একটা এক্সট্রিম পাওয়ার দিয়ে দিছে, তারা যা কিছু তাই করতে পারে, এবং ভালোবাসার কারণে তারা যা ইচ্ছা তাই করতে পারে, এবং তারা এই পৃথিবীতে ওই দুইজন ছাড়া তারা আর কারো এক্সিস্টেন্স তারা স্বীকার করতে চায় না। জন ডানের বেশিরভাগ কবিতাতেই তারা ভালোবাসাকে এভাবে এক্সপ্রেস করে। ওকে, তো এখানে সে বলছে যে কল আস হোয়াট ইউ উইল, তোমার যা ইচ্ছা মন চাই বলো, উই আর মেড সাচ বাই লাভ, ভালোবাসার কারণে আমরা এরকম হয়েছি। কল হার ওয়ান, মি অ্যানাদার ফ্লাই। আচ্ছা, এখানে এই পিকচারটা একটু ভালো করে বোঝো, এখানে আবার একটু একটু ডিপ কথাবার্তা, ডিপ একটা মিনিং এখানে আছে। সে বলছে যে আমার ঠিক মনে পড়ছে না, একটা কবিতা কি গানের লাইন ছিল, লাস্টের লাইনটা আমার মনে পড়ছে, যে তোমার চোখে দেখেছিলাম আমি আমার সর্বনাশ, এই টাইপের একটা লাইন আছে, যে তোমার চোখে আমি আমার সর্বনাশ দেখেছিলাম। এখানে কবি ওই লাইনটাতে তাহলে কি বোঝাতে যাচ্ছে, যে তোমার কারণে হয়তোবা একদিন আমার সর্বনাশ হবে, আমি তোমার কাছেই হয়তোবা আমার মৃত্যু হবে। তো এখানে সে বলছে কল হার ওয়ান, মি অ্যানাদার ফ্লাই। এখানে সে ফ্লাই শব্দের অর্থ হচ্ছে হলো ছোট পোকা টাইপের সামথিং। সে বলছে তুমি আমাকে একটা পোকা বলতে পারো, তাকেও একটা পোকা বলতে পারো। উই আর ট্যাপার্স টু, আবার আমরা পোকা, আবার আমরাই হচ্ছে ক্যান্ডেল, অ্যাট আওয়ার অন কস্ট ডাই। আচ্ছা, এখন ব্যাপারটা ভালো মতো বোঝো। মনে করো যে কোনো একটা অন্ধকার ঘর আছে, ওই অন্ধকার ঘরের মধ্যে তুমি একটা মোমবাতি জ্বালালে, চারদিক থেকে কিন্তু পোকামাকড় ছুটে আসবে, এবং ছুটে এসে কি হবে, ওই পোকাটা ওই আগুনে, একটা পোকা কিন্তু নিজে এসেছে, হ্যাঁ, পোকাটা নিজে এসেছে, এবং ওই আসার কারণে ওই পোকাটা যখন ওই আগুনের কাছে গেল, ওই আগুনে গিয়ে কিন্তু সে পুড়ে মারা গেল। তো এখানে সে বলছে আমরাই ওই পোকা এবং আমরাই ওই ক্যান্ডেল, এবং আমরা জানি যে আমরা একে অন্যের কারণে আমরা নিঃশেষ হয়ে যাব, আমরা একে অন্যতেই মিলায়ে যাব, আমরা একে অন্যতেই বিলীন হয়ে যাব। হ্যাঁ, এই জন্য সে বলছে কল হার ওয়ান, মি অ্যানাদার ফ্লাই, উই আর ট্যাপার্স টু অ্যান্ড আওয়ার অন কস্ট ডাই। আমরাই পোকা, আবার আমরাই ক্যান্ডেল, এবং আমরা ওই একে অন্যের কারণেই আমরা নিজেরা ধ্বংস হয়ে যাব। ঠিক আছে, এখন সে বলছে আবার এখানে আরেকটা সে পিকচার এখানে সে দেখাবে। সে আবার বলছে যে অ্যান্ড উই আর ইন আস ফাইন্ড দ্য ইগল অ্যান্ড দ্য ডাব, দ্য ফোনিক্স, এটা উচ্চারণ হলো ফোনিক্স, দ্য ফোনিক্স রিডল হ্যাথ মোর উইট। আচ্ছা,
এখানে সে বলছে যে আমরা ঈগল এবং আমরাই ডাব। এখানে সে তার যে ভালোবাসা একটা ঈগল এবং ডাবের সাথে তুলনা করছে। এখানে বেশ কয়েকভাবে এই লাইনটা বোঝানো যায়। প্রথম হচ্ছে তারা বলছে ঈগলের ক্যারেক্টারিস্টিক্স কি, যে একটা প্রচণ্ড স্ট্রং একটা পাখি না। এখানে সে বলছে যে আমাদের ভালোবাসার স্ট্রেংথ প্রচণ্ড পরিমাণ, উই হ্যাভ এ হিউজ অ্যামাউন্ট অফ স্ট্রেংথ অফ আওয়ার লাভ, অ্যান্ড আমরা আবার যে ভালোবাসার যে স্ট্রেংথ আছে ভালো কথা, আবার আমরা কিন্তু শান্তিপ্রিয়। আমরা এই যে কারো কোনো ক্ষতি করছি না, কিছুই করছি না, আমরা নিজেরা নিজেদের মতো একে অন্যকে ভালোবাসছি। সো আমরা ঈগল, আবার আমরাই হচ্ছে ডাব। আবার এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে ঈগল এবং ডাবের সাথে কেন তুলনা করছে কবি। এখানে দুইটা কিন্তু একদম দিস টু আর কমপ্লিটলি ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স বার্ড। দে টু পোজেস কমপ্লিটলি ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ডভ তোমার হচ্ছে ডাভকে কিসের দ্বারা সিম্বলাইজ করা, শান্তির প্রতীক হিসেবে সিম্বলাইজ করা হয় ডাভকে। তো এখানে সে বলছে যে তুমি হচ্ছে ঈগল, আমি হচ্ছি ডাব। এই যে দেখো আমাদের দুজনের মধ্যে কিন্তু কোনো মিল নাই, কিন্তু এই যে আমাদের একে অন্যের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার কারণে কিন্তু উই হ্যাভ বিকাম এ ব্যালেন্সড রিলেশনশিপ। আমাদের মধ্যে একটা ব্যালেন্স রিলেশনশিপ এসেছে। হ্যাঁ, এই ভালোবাসা আমাদের যে দুই একদম যে অপোজিট কোয়ালিটি ছিল আমাদের দুইজনের, ভালোবাসার কারণে আমরা দুইজন একাকার হয়ে গেছি। এবং তারপর কি হয়েছে, ফোনিক্স ইজ এ কাইন্ড অফ মাইথোলজিক্যাল বার্ড, যে বার্ডটা তোমার কখনো মারা যায় না। জীবনের একটা পর্যায়ে গিয়ে সে হচ্ছে পাহাড়ের চূড়া থেকে লাফ দেয় এবং লাফ দিয়ে সে মারা যায়, বুঝছো? তার আগুনের দ্বারা সে মারা যায় এবং ওই মারা যাওয়ার পর ওই ছাই থেকে আবার ওই পাখিটার আবার জন্ম হয়। একে বলা হয় ফিনিক্স রিডেল, যে পাখিটা কখনো মারা যায় না। এবং সে বলছে হ্যাথ মোর উইট বাই আস, উই টু বিং ওয়ান আর ইট। সে বলছে যে ওই ফিনিক্স পাখিটার যেরকম মারা যায় না, এর যে একটা মিস্ট্রি আছে, ঠিক সেরকমই আমাদেরও মিস্ট্রি আছে। কারণ বিকজ আওয়ার লাভ উইল নট ডাই। হ্যাঁ, উই টু বিং ওয়ান আর ইট, উই উইল নট বি, মেবি উই আর সেপারেট পিপল, আমরা ভিন্ন ভিন্ন মনে হচ্ছি, কিন্তু আমরা একটাই আত্মা। এবং ঠিক ওই যেরকম ফিনিক্স পাখি যেরকম আবার উঠে আসে মৃত্যু থেকে, যে আবার সে বেঁচে চলে আসে, ঠিক সেরকমই আমাদের ভালোবাসাটা কখনোই শেষ হবে না। বারবার যদি আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়, আমাদের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, আবার একটা সময়ে আমাদের ওই ভালোবাসা আবার পুনর্জন্ম নেবে। আমাদের ভালোবাসা কখনো শেষ হবে না। বুঝতে পেরেছ? সেজন্য সে বলছে উই টু বিং ওয়ান আর ইট, আমরা দুইজন একাকার হয়ে যাব। সো ইট ওয়ান নিউট্রাল থিং বোথ সেক্সেস ফিট। এই যে আমরা দুইজন ছিলাম, তারপর যে এই যে ফিনিক্স পাখির মতো যে মারা গিয়ে আমাদের যে আবার যে পুনর্জন্ম হলো, তখন আমরা কি হয়ে গেলাম, এই ভালোবাসার কারণে আমরা পুরা একাকার হয়ে গেলাম এবং আমাদের মধ্যে আর দুইজন মানুষ আমরা থাকলাম না। এই ভালোবাসা আমাদের যেই লিঙ্গের যে বিভেদটা ছিল, এই বিভেদটা আমাদেরকে সরায় দিয়েছে। তোমাদের জন্য একটু মনে হতে পারে অ্যাবসার্ড কাইন্ড অফ থিং, আজগুবি জিনিস, কিন্তু জন ডানের কবিতাগুলো এরকমই। তো সে বলছে যে একটা সময় আমরা দুইজন এই ভালোবাসার কারণে আমরা একাকার হয়ে গেলাম এবং যেখানে আমাদের আর দ্বৈত সত্তা থাকলো না, আমরা দুইটা সত্তা থাকলাম না, আমরা একই একটা নিউট্রাল থিং হয়ে গেলাম আমরা। লাভ রিমুভস দ্য ডিফারেন্সেস বিটুইন ম্যান অ্যান্ড ওম্যান বাই জয়নিং দেম ইনটু ওয়ান কমপ্লিট বিং। তারা আর ওই পুরুষ এবং মহিলা তার বিভেদ থাকলো না, তারা দুজন একাকার হয়ে গেল। দিস ক্রিয়েটস ইকুয়ালিটি, হারমোনি অ্যান্ড পারফেক্ট ইউনিটি। উই ডাই অ্যান্ড রাইজ দ্য সেম, উই প্রুভ মিস্টিরিয়াস বাই দিস লাভ। এবং সে বলছে আমরা মারা যাব, আমাদের ভালোবাসার হয়তো বা সাময়িক একটা মৃত্যু হবে, কিন্তু তারপর আমরা আবার চলে আসব, আমাদের ভালোবাসা আবার পুনর্জীবিত হবে। হ্যাঁ, অ্যান্ড প্রুভ, আমরা প্রুফ করব মিস্টিরিয়াস বাই দিস লাভ। এখন আমরা চলে যাই ওই কবিতার টাইটেলের কাছে। একবার আমরা টাইটেলের কাছে যাই। আমরা কবিতার টাইটেল কি ছিল? ক্যানোনাইজেশন।
ক্যানোনাইজেশন কেন হয়? যদি ক্যানোনাইজেশন হওয়ার জন্য কিছু সার্টেন ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, সেটা হচ্ছে তোমাকে ক্রিশ্চিয়ানিটির জন্য কিছু এক্সট্রাঅর্ডিনারি করতে হবে, তোমার মধ্যে কিছু মিস্টিরিয়াস কিছু ক্যারেক্টারিস্টিক্সও থাকতে হবে। সো সে বলছে যে তোমার কাছে মনে হতে পারে যে ক্যানোনাইজড হতে গেলে তার মধ্যে কিছু রিলিজিয়াস মিস্ট্রিজ এরকম থাকতে হয়, সেজন্য এই লাভার এবং তার বিলাভের মধ্যেও কিছু এই মিস্ট্রিয়াস এলিমেন্ট আছে, এবং সে কারণে আমরা ক্যানোনাইজড হতে চাই। আমরা ভালোবাসার সেইন্ট হিসাবে, সেইন্ট অফ লাভ, উই ওয়ান্ট টু বি রিমেম্বার্ড অ্যাজ দ্য সেইন্ট অফ লাভ, ভালোবাসার সাধু আমরা হতে চাই। ওকে, তো এর পরের স্ট্যান্ডাতে আমরা আসি। পরের স্ট্যান্ডাতে সে বলছে উই ক্যান ডাই বাই ইট। সে বলছে উই ক্যান ডাই বাই ইট ইফ নট লিভ বাই লাভ। সে বলছে যে তোমরা যে আমাদেরকে এভাবে ক্রিটিসাইজ করছো, ইউ আর ক্রিটিসাইজিং আস, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর ইন এ ডিপ পেইন, অ্যান্ড ইট ইজ সিমিংলি টু আস দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট আস টু লিভ লাভিং ইচ আদার। আমরা ভালোবাসার মধ্যে দিয়ে যে আমরা দুইজন বাঁচবো, এটা হয়তো বা তোমরা চাচ্ছ না। তো এখন সে বলছে উই ক্যান ডাই বাই ইট, এই ভালোবাসার কারণে আমরা মারাও যেতে পারি। ইফ নট লিভ বাই লাভ, ভালোবাসার জন্য এই যে তোমরা আমাদেরকে যে বাঁচতে দিচ্ছ না, আমাদেরকে যে ভালোবাসতে দিচ্ছ না, তো এই ভালোবাসার জন্য আমরা মরে যাব। অ্যান্ড ইফ আনফিট ফর টর্মস অর হিয়ার্স আওয়ার লেজেন্ডস বি, ইট উইল বি ফিট ফর ভার্স। আচ্ছা, এখন খুব ভালো করে বুঝো। সে বলছে যে অলদো আওয়ার লেজেন্ড মানে হচ্ছে হলো বিখ্যাত যেই স্টোরি, বিখ্যাত কাহিনী, এগুলোকে বলা হয় লেজেন্ড। তো সে বলছে যে আমাদের ভালোবাসার যেই স্টোরি, এটা হয়তো বা অতটাও একদম লেজেন্ড ধরা যাবে না এটাকে, হ্যাঁ, যে যার জন্য একটা বিশাল বড় যে শাহজাহান যেমন মমতাজের জন্য যেই তাজমহল তৈরি করেছে, সেরকম আমাদের জন্য হয়তো বা কোনো তাজমহল তৈরি হবে না, অথবা আমাদের জন্য এই টম মানে হচ্ছে গ্রেভ, কবর, ওই কবর থেকে যে একটা তাজমহল তৈরি হয়েছে, বলছে যে আমাদের জন্য ওই বিশাল কোনো কবর আমাদের জন্য হবে না, কোনো তাজমহল হয়তো আমাদের জন্য তৈরি হবে না। অথবা হিয়ার্স মানে হচ্ছে ওই লাশবাহী যেই গাড়িগুলো আছে, সে বলছে যে আমাদের জন্য বিশাল যে একটা ফিউনারেল সেরিমনি, এই ফিউনারেল সেরিমনিও হয়তো বা আমাদের জন্য হবে না, কিন্তু আমাদের লেজেন্ডগুলো এতটা হয়তো বা ফেমাস নয়, কিন্তু ইট উইল বি ফিট ফর ভার্স, ইট উইল বি ফিট ফর ভার্স। এখন একটা জিনিস শোনো, আমরা যে স্ট্যানজা বলি, যে স্ট্যানজা, এই স্ট্যানজা একটা তোমার ইটালিয়ান ওয়ার্ড, এটার মানে হচ্ছে রুম, ঘর। সে বলছে যে আমাদের জন্য যদি ওই যে তাজমহল যদি তৈরি না হয়, আমাদের জন্য যদি বিশাল কোনো শোকসভা যদি না হয়, কোনো একটা বিশাল ফিউনারেল সেরিমনিও যদি না হয়, তাও আমাদের জায়গা হবে। কোথায় জায়গা হবে? পোয়েট্রিতে আমাদের জায়গা হবে, আমাদের ভার্সে জায়গা হবে, আমাদের স্ট্যান্ডাতে জায়গা হবে, কবিতাতে এই যে আমাদের নিয়ে কবিতা লেখা হবে। অ্যান্ড ইফ নো পিস অফ ক্রনিক্যাল উই প্রুভ, এবং আমাদের জন্য যদি কোনো হিস্টোরিক্যাল যদি রেকর্ডও না থাকে, কোনো হিস্টোরিয়ান যদি আমাদের ঘটনা, আমাদের ভালোবাসা এটাকে যদি লিপিবদ্ধ নাও করে, ইফ আওয়ার লাভ স্টোরি ইজ নট রেকর্ড, উইল নট বি রেকর্ডেড ইন হিস্ট্রি বুকস, উই উইল বিল্ড ইন সনেটস প্রিটি রুমস, এবং আমরা এই যে সনেটের মাধ্যমে, কবিতার মাধ্যমে, লাভ পয়েমের মাধ্যমে, লিরিক পয়েমের মাধ্যমে একটা ঘর বানাবো, আমরা একটা তাজমহল বানাবো, সেই তাজমহলের মধ্যে আমরা থাকব, এখানে আমাদের ভালোবাসার কাহিনীগুলা থাকবে। অ্যাজ ওয়েল এ ওয়েল রোড আর্ন বিকামস, যেরকম একটা সুন্দর যে একটা ফুলদানি থাকে, ওই সুন্দর ফুলদানির মধ্যে আমাদের ভালোবাসার গল্পগুলা থাকবে। এখানে সে এগুলা ইমাজিন করছে, সে তুলনা করার চেষ্টা করছে যে আমাদের জন্য যে অত বড় বাড়ি ঘর যদি না হয়, একটা ছোট্ট ফায়ার ভেসের মতো ওইখানে যেখানে আমাদের ভালোবাসার ছাইগুলা ওইখানে থাকবে। বুঝছো?
দাদা আর্ন মানে কি? আর্ন মানে আর্ন মানে কি? আর্ন মানে হচ্ছে তোমার এই ফুলদানি টাইপের, আর্ন। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভালোবাসার গাথাগুলা থাকবে, দ্য গ্রেটেস্ট অ্যাশেস অ্যাজ হাফ একর টমস, এবং ওই অ্যাশের মধ্যে, ওই আর্নের মধ্যে আমাদের ভালোবাসার যে ছাইগুলা থাকবে, হ্যাঁ, যেই ছাইগুলা থাকবে, এটা ওই হাজার হাজার একরের যেই টমগুলো আছে, ওই যে শাহজাহানের যেই তাজমহল আছে, ঠিক ওইটারই সমান, দ্য গ্রেটেস্ট অ্যাশেস। এবং ওই ছাইগুলা, ওই আমাদের ভালোবাসার যে ছাই, ওইটা কোনো দিক থেকে ওই শাহজাহানের যেই তাজমহল ওইটার চেয়ে কোনোভাবে কম নয়। ঠিক আছে, হিউজ টম, আমাদের যে ভালোবাসার মেমোরি, সিম্পল আর্ন ক্যান প্রিজার্ভ দ্য মেমোরি অফ গ্রেট পিপল জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হিউজ টম। ওকে, অ্যান্ড বাই দিস হিম অল শ্যাল অ্যাপ্রুভ। হিম মানে হচ্ছে তোমার ঈশ্বরের প্রশংসা করে যখন কোনো কবিতা বা গান লেখা হয়, সেই টাইপের কবিতা বা গানকে বলা হয় হিম, HYMN। তো এখানে সে বলছে যে আমাদের যে ওই যে কবিতার বইয়ে যে আমাদের লেখা থাকবে যে গানগুলা, ওই গানগুলা হচ্ছে তোমরা পড়বা। সে বলছে ফিউচার জেনারেশন উইল অ্যাডমায়ার অ্যান্ড রেসপেক্ট দ্য লাভার্স থ্রু দ্য পোয়েমস রিটেন অ্যাবাউট দেম, দেয়ার লাভ উইল ইন্সপায়ার আদার্স লং আফটার দেয়ার গান। এই যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলো পড়ার মাধ্যমে তারা ইন্সপিরেশন নেবে, তারা এই প্রশংসিত হবে। এই যে লাভারগুলা যারা আছে, যাদের এই কবিতাগুলো যাদের জন্য লেখা হয়েছে, তারা প্রশংসিত হবে, তারা আস ক্যানোনাইজড ফর লাভ অ্যান্ড বাই দিস। এই যে ভালোবাসার যে কবিতা, আমাদের ভালোবাসার যে স্টোরি, এগুলার কারণে আমরা ক্যানোনাইজড হয়ে যাব। দ্য লাভার্স উইল বিকাম সেন্ট অফ লাভ বিকজ অফ দেয়ার কমপ্লিট ডিভোশন টু ইচ আদার। দিস পিওর অ্যান্ড সেলফলেস লাভ রেইজেস দেম টু এ স্পিরিচুয়াল অ্যান্ড ইটার্নাল লেভেল। যে এই যে লাভারদের যেই প্রচণ্ড পরিমাণ যে ভালোবাসা একের জন্য, এবং দ্যাট পিওর লাভ, দ্যাট সেলফলেস লাভ, হ্যাঁ, এই ভালোবাসার কারণেই তারা একটা সময় ক্যানোনাইজড হয়ে যাবে। দে উইল বি ডিক্লেয়ার্ড অ্যাজ সেন্ট। হ্যাঁ, তাদেরকে সন্ন্যাসী উপাধি দেওয়া হবে। কিসের সন্ন্যাসী? তারা হচ্ছে ভালোবাসার সন্ন্যাসী। ওকে, অ্যান্ড দেন লাস্টের স্ট্যান্ডে আমরা চলে এসেছি। এবং দেন অ্যান্ড থাস ইনভোক আস, সে বলছে যে তোমরা আমার কাছে প্রে করো। আমরা যে বর্তমানে আমাদের কিন্তু ক্যানোনাইজেশন হয়ে গেছে, এবং সে বলছে তোমরা আমার জন্য প্রে করো। অ্যান্ড থাস ইনভোক আস ইউ হুম রেভার্ন। আচ্ছা, এবং তোমরা যারা ভালোবাসার প্রতি ডিপলি তোমরা রেসপেক্ট আছে তোমাদের, তোমরা আমাদের কথা মনে পড়ো। দ্য স্পিকার ইমাজিনস দ্যাট ফিউচার লাভার্স উইল প্রে টু দেম অ্যাজ সেন্ট অফ লাভ। বলছে যে এই যে আমরা যখন কোনো সমস্যাতে পড়ি, আমরা তো সৃষ্টিকর্তার কথা চিন্তা করি, এবং সে বলছে যে ভবিষ্যতে যারা কখনো এই ভালোবাসার সমস্যাতে পড়বে, তারা আমাদের কথা মনে করবে। দেয়ার পারফেক্ট লাভ উইল বিকাম অ্যান এক্সাম্পল ফর এভরিওয়ান। সবার কাছে আমরা একটা এক্সাম্পল হয়ে যাব, কারণ আমাদের ভালোবাসা হচ্ছে পারফেক্ট ওয়ান। মেড ওয়ান অ্যানাদার্স হারমিটেজ। এখন সে বলছে এখন আমরা একে অন্যের জন্য একটা কুঁড়ে ঘর হয়ে যাব। তুমি আমার বাসস্থান হবা এবং আমি তোমার বাসস্থান হব। আমি তোমার মধ্যে বাঁচবো, তুমি আমার মধ্যে বাঁচবা। হারমিটেজ মানে হচ্ছে যে আমরা তো বর্তমানে আমাদের ক্যানোনাইজেশন হয়ে গেছে, আমরা তো এখন সাধারণ মানুষের মধ্যে থাকতে পারবো না। আমাদেরকে এখন ছোট্ট একটা যেই হলি হার্ট, একটা পবিত্র একটা হার্ট যেখানে মঙ্কেরা বসবাস করে, ওইখানে আমরা বসবাস করব। ঠিক ওই জায়গায় তুমি আমার আবাসস্থল হবা, আমি তোমার আবাসস্থল হব। আমি তোমাতে হারাবো, তুমি আমাতে হারাবা। ওকে, ইউ টু হুম লাভ ওয়াজ পিস দ্যাট নাও ইজ রেস। এই যে আমাদের যে ভালোবাসাটা, আগে যেটা শুধুমাত্র একটা শান্তি ছিল, যে আমি যখন তোমার সাথে কথা বলতাম, আমি যখন তোমার চোখের দিকে তাকাতাম, তখন আমার মধ্যে একটা শান্তি কাজ করতো, কিন্তু রাইট নাও এটা একটা স্ট্রং একটা প্যাশনে পরিণত হয়েছে, একটা রেস তৈরি হয়ে গেছে, একটা প্রচণ্ড পরিমাণ আবেগে পরিণত হয়ে গেছে তুমি। ঠিক আছে, যেখানে আগে আমি তোমাকে দেখলে জাস্ট একটা শান্তি এবং একটা খুশি আনন্দ বোধ করতাম, সেখানে এখন তুমি আমার একটা ডিপ প্যাশনে তৈরি হয়ে গেছো, তুমি আমার একটা আবেগের নাম হয়ে গেছো তুমি।
এবং এই ভালোবাসার কারণে এখানে তিনি বলছেন দ্যাট ট্রু লাভ ক্যান বি বোথ কাম অ্যান্ড পাওয়ারফুল। ভালোবাসা ট্রু লাভ তোমাকে শান্তও করবে, আবার প্রচণ্ড পরিমাণ পাওয়ারফুলও করে দিবে। ভালোবাসা তোমাকে চেঞ্জ করে দিবে। এরপর সে বলছে হু ডিড দ্য হোল ওয়ার্ল্ড সোল কন্ট্রাস্ট আই ড্রো। এবং এই বর্তমানে এই যে তোমার এবং আমার মধ্যে পুরা পৃথিবী সমাহিত হয়ে গেছে। বর্তমানে রাইট নাও আই হ্যাভ ফরগট দ্য আউটসাইড ওয়ার্ল্ড। আমি পুরা পৃথিবীকে ভুলে গেছি। আমার কাছে বর্তমানে দ্য অনলি পারসন এক্সিস্টিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউ। শুধুমাত্র তুমি ম্যাটার করো আমার কাছে, তুমি ছাড়া আর কেউ ম্যাটার করে না। সো দ্যাটস ওয়াই তিনি বলছেন দেয়ার লাভ বিকামস দেয়ার হোল ওয়ার্ল্ড, এভরিথিং ইম্পর্টেন্ট ইন লাইফ ইজ ফাউন্ড ইন দ্য রিলেশনশিপ, দে ডু নট নিড এনিথিং এলস টু ফিল হ্যাপি অর কমপ্লিট। তারা বলছে যে বর্তমানে আমার ভালোবাসার এবং ভালো থাকার একমাত্র মাধ্যম হচ্ছে তুমি। পুরা পৃথিবীটাই তোমাতে সমায়ে গেছে, তো কাজেই অন্য কোনো কিছু আর আমার দরকার নেই। তুমি তো পৃথিবী, তুমি যদি আমার কাছে থাকো, ইফ ইউ আর দ্য ওয়ার্ল্ড, ইফ ইউ আর নিয়ার মি, দেন হোয়াট এলস ডু আই নিড। যদি তুমি আমার কাছে থাকো, পৃথিবী যদি তুমি হয়, তাহলে তুমি থাকতে আমার আর কোনো কিছুর প্রয়োজন আছে? প্রয়োজন তো নাই, আর কোনো কিছুরই প্রয়োজন নাই। ঠিক আছে। এরপর সে বলছে আই ড্রোভ, আমি চলে যাই, ইনটু দ্য গ্লাসেস অফ ইউর আইস। এবং আমি যখন তোমার চোখের দিকে তাকাই, হোয়েনেভার আই লুক অ্যাট ইউর আইস, আই সি দ্য রিফ্লেকশন অফ দ্য হোল ওয়ার্ল্ড। আমি পুরো পৃথিবী যেন তোমার মধ্যে দেখতে পাই। এবং হোয়েনেভার আই সি ইনসাইড ইউর আইস, ইউর আই বিকাম অ্যান সিম্বল। সিম্বল অফ হোয়াট? সিম্বল অফ পারফেক্ট আন্ডারস্ট্যান্ডিং, সিম্বল অফ ট্রাস্ট অ্যান্ড ডিপ ইমোশনাল কানেকশন। এই সবগুলো আমি যখন তোমার চোখের দিকে তাকাই, এগুলো আমি দেখতে পাই। সো মেড সাচ মিরর্স অ্যান্ড সাচ স্পাইস দ্যাট দে ডিড অল টু ইউ এপিটোমাইজ। সে বলছে যে দেয়ার আইজ অ্যাক্টেড লাইক মিরর্স বিকজ দে রিফ্লেক্টেড ইচ আদার হার্ট। এখানে তোমার চোখ আমার জন্য একটা আয়নার মতো কাজ করছে, কারণ আমি তোমার চোখে যখন আমি তাকাচ্ছি, হোয়েনেভার আই এম লুকিং ইনটু ইয়োর আইজ, আই ক্যান সি দ্য রিফ্লেকশন অফ মাই হার্ট। আমি আমার হৃদয়ের প্রতিচ্ছবি যেন দেখতে পাই। দে ওয়ার অলসো দ্য স্পাইস, স্পাইস মানে অবজারভার, যারা এক কথায় তদন্তকারী বলা যেতে পারে। বিকজ দে আন্ডারস্টুড এভরি হিডেন ফিলিং অ্যাবাউট ওয়ার্ডস। যারা স্পাই হয় তারা কি সব কিছু বোঝা যায় না? তো সেরকম হোয়েনেভার আই লুক ইনটু ইয়োর আইস, আই ক্যান সি দ্য রিফ্লেকশন অফ মাই হার্ট ইনসাইড ইয়োর আইস, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং লাইক এ স্পাই। স্পাইয়ের মতো, অবজারভার, সাইলেন্ট অবজারভারের মতো আমি সব কিছু বুঝতে পারি। অ্যান্ড দ্যাট দে ডিড অল টু ইউ এপিটোমাইজ। এবং এই কারণে কি হয়, গোটা পৃথিবী যেন মনে হয় আমার কাছে এপিটোমাইজ, যেন একটা পুরা পৃথিবী একটা ছোট হয়ে এসে ঠিক তোমার মধ্যে অথবা তোমার চোখের মধ্যে পুরা পৃথিবী সমায়ে গেছে। হ্যাঁ, সে বলছে এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড সিমস টু এক্সিস্ট উইদিন দেয়ার লাভ। তাদের ভালোবাসার মধ্যে, তোমার মধ্যে গোটা পৃথিবী লুকায় আছে বর্তমানে। ইউ আর মাই ওয়ার্ল্ড রাইট নাও। তুমি আমার জন্য বর্তমানে পৃথিবী, তোমার ছাড়া আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। সে বলছে দ্য রিলেশনশিপ বিকেম এ স্মল ইমেজ অফ দ্য হোল ইউনিভার্স। তারা এখন এই পুরা পৃথিবীর একটা রিপ্রেজেন্টেশন তাদের মধ্যে দেখা যাচ্ছে। ওকে, দেন কান্ট্রিজ। এবং তোমার মধ্যে কি আছে? তোমার মধ্যে আমি কান্ট্রি দেখতে পাচ্ছি, তোমার মধ্যে আমি টাউন দেখতে পাচ্ছি, তোমার মধ্যে আমি কোর্স দেখতে পাচ্ছি, সব কিছু আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি। বেক ফ্রম অ্যাভোভ এ প্যাটার্ন অফ ইউর লাভ। এই পৃথিবীর যা কিছু আছে, পৃথিবীর সব কিছুর মধ্যে আমি তোমার ভালোবাসার একটা পারফেক্ট প্যাটার্ন, এবং যেন মনে হচ্ছে আমি যেরকম আমাদের আওয়ার লাভ ইজ পারফেক্ট ওয়ান, দ্যাটস ওয়াই সব কিছু আমার কাছে এখন পারফেক্ট মনে হচ্ছে। দ্য স্পিকার সাজেস্ট দ্যাট অল প্লেসেস অ্যান্ড পিপলস আর লেস ইম্পর্টেন্ট দেন ট্রু লাভ। হ্যাঁ, সব কিছু বাহ্যিক মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, সব কিছু বাহ্যিক, সব কিছু তোমার মধ্যেই তো সময়, তুমি যেহেতু আমার পৃথিবী, সব কিছুই তো তুমি, তো অন্য কিছুকে আমার লেস ইম্পর্টেন্ট মনে হচ্ছে। হি ইমাজিনস ফিউচার লাভার্স প্রেয়িং টু দেম ফ্রম হেভেন ফর গাইডেন্স। এবং দ্যাটস ওয়াই যেন মনে হচ্ছে যে আমরা তো এখন সেন্ট হয়ে গেছি না,
হ্যাঁ, রাইট নাও উই আর ইন হেভেন, সো দ্য লেটার জেনারেশন লাভার্স এক্সপেক্টিং গাইডেন্স ফ্রম আস। কেন? বিকজ উই আর পারফেক্ট, দ্য প্যাটার্ন অফ আওয়ার লাভ, আমাদের ভালোবাসাটা, দ্য প্যাটার্ন অফ আওয়ার লাভ, দ্য ওয়ে how we used to love each other, that was so perfect that the later generation lovers will ask for guidance from us, আমাদের কাছ থেকে তারা গাইডেন্স চাইবে যে কেমনে কি করা যায়, কেমনে ভালোবাসা যায়। ঠিক আছে, সো দিস ইজ দ্য পোয়েম। আমরা এই পোয়েমের আজকে একটু থিমগুলাও জেনে নেই শর্টলি, যে হোয়াট আর দ্য থিম অফ দিস ক্যানোনাইজেশন পোয়েম, এবং থিম এবং টোনগুলো আমরা জেনে নেব। ঠিক আছে, তো এখানে তিনি বলছেন যে সেন্ট্রাল থিম, এই কবিতাটার সেন্ট্রাল থিম কি? এই কবিতাটা সাধারণত লেখা হয়েছে দ্য পাওয়ার অ্যান্ড গ্রেটনেস অফ ট্রু লাভ, তোমার যেই সত্যিকারের যে ভালোবাসা, এই ভালোবাসার ক্ষমতা এবং গ্রেটনেস সম্বন্ধে লেখা হয়েছে। জন ডান শোজ দ্যাট রিয়াল লাভ ইজ পিওর, স্পিরিচুয়াল অ্যান্ড এভারলাস্টিং। যদি তোমার ভালোবাসাটা রিয়াল হয়, এটা পিওর হবে, এটা আধ্যাত্মিক হবে এবং এভারলাস্টিং হবে। হি বিলিভস দ্যাট ট্রু লাভ ইজ গ্রেটার দেন ওয়েলথ, পাওয়ার অর সোশিয়াল পজিশন। ওকে, তো এই কথা এখানে বলা হচ্ছে। তিনি অন্যদেরকে আটকাচ্ছেন, তিনি বলছেন ফর গড সেক, শক ট্যাকটিক তিনি ইউজ করছেন। হ্যাঁ, তিনি বলছেন যে প্লিজ আমাকে ভালোবাসতে দাও, আমাকে বিরক্ত করো না, আমার সম্পূর্ণটা পৃথিবী হচ্ছে আমার বিলাভেড, এবং আমাকে আমার বিলাভেডের কাছে শান্তিতে থাকতে দাও। ওকে, এবং সে বলছে আবার যে আমি কি কাউকে আমার ভালোবাসার জন্য আমি কি কারো ক্ষতি করছি, আমার জন্য কি কোনো মানুষ মারা যাচ্ছে, আমার জন্য কি কোথাও কোনো জাহাজ ডুবি হচ্ছে না, তো তাহলে কি সমস্যা? এরপর আবার সে বলছে ট্রু লাভ স্পিরিচুয়াল, এটার মধ্যে স্পিরিচুয়াল আছে, স্পিরিচুয়ালিটি আছে। কারণ এই ফিনিক্স বার্ড যেরকম ম্যাজিক্যাল বার্ড, এটার যেরকম মৃত্যু হয় না, ঠিক আমাদের ভালোবাসারও কখনো মৃত্যু হবে না। হ্যাঁ, আমরা বারবার ফিরে আসবো, এবং এরকম একটা অবস্থা হবে যখন আমাদের আর দ্বৈত সত্তা থাকবে না, আমাদের দুইটা শরীর থাকবে না। হ্যাঁ, আমরা একাকার হয়ে যাব, আমাদের একটা সোল, আওয়ার টু সোলস উইল mix up in such a manner there will be no difference between man and female, male and female. Okay, the poem also teaches us, আরো জিনিসপত্র শেখায়। কি শেখায়? বলছে যে ট্রু লাভ ইজ স্ট্রঙ্গার দেন দ্য ওপিনিয়ন্স অফ সোসাইটি, যদি তোমার ভালোবাসাটা যদি ট্রু হয়, তাহলে সমাজ তোমার জন্য কি ভাবছে এটা দেখার কোনো টাইম নেই। ঠিক আছে, তো এগুলা হচ্ছে দিস আর দ্য থিমস অফ দ্য পোয়েম ক্যানোনাইজেশন। দেন লেট আস মুভ টুয়ার্ডস দ্য টোন অফ দিস পোয়েম। এই কবিতার জন্য থিম এবং টোন পড়লেই রিডিং স্কিলের জন্য আর কোনো কিছু পড়তে হবে না, এটা থেকে রিডিং স্কিলে প্রশ্ন আসার চান্স খুবই কম। এখন দেখি দ্য টোন অফ দ্য ক্যানোনাইজেশন পোয়েম ইজ মেইনলি ডেফিলেন্ট, আর্গুমেন্টেটিভ, প্যাশনেট, আইরনিক, স্পিরিচুয়াল অ্যান্ড সেলিব্রেটরি। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, একটু 1 মিনিট। ওকে, তো তিনি বলছেন যে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম দ্য স্পিকার ফার্মলি রিজেক্টস সোসাইটিস criticism boldly for and says for God's sake hold your tongue. So here we can see that the poet is in a defiant mood. Defiant শব্দের অর্থ হচ্ছে প্রতিবাদ করা। তো সেখানে সে বলছে যে ঈশ্বরের দোহাই লাগি তোমরা চুপ করে যাও, এভাবে আমাকে ডিস্টার্ব করো না, আমাকে ভালোবাসতে দাও। এরপর আমরা দেখবো সে আর্গুমেন্টেটিভ টোনে যাচ্ছে, সে তর্ক করছে যে আমাদের ভালোবাসার, আমি তো আমার বিলাভেটকে ভালোবাসছি, আমাদের ভালোবাসার জন্য কি কেউ ইনজিওর হচ্ছে, কেউ কি মারা গেছে, কোনো কিছু কি হচ্ছে? কিছুই তো হচ্ছে না, তাহলে সমস্যা কি? তারপরে আবার টোন আমরা দেখতে পাবো হি ইজ প্যাশনেট অ্যাবাউট অ্যান্ড হিজ লাভ ইজ সিনসিয়ার ওয়ান। সে প্যাশনেট, সে বলছে আমাদের দুইজন একাকার হয়ে যাব, সে একাকার হয়ে যাবে, এবং তাদের ভালোবাসা দেয়ার লাভ ইজ অলসো সিনসিয়ার ওয়ান।
এরপর সে বলছে যে তাদের কিন্তু এখানে আমরা আইরনিক অ্যান্ড হিউমারাস টোনও কিন্তু আমরা পাবো। সে অন্যদেরকে ডান জেন্টলি মক্স পিপল হু ব্লেম লাভ ফর সোসাইটিস প্রবলেম, যারা বলে যে সমাজে এই ভালোবাসার জন্য সমাজে সমস্যার তৈরি হয়, তাদেরকে সে ব্লেম করছে, হ্যাঁ, তাদেরকে সে মক করছে। ওকে, দেন ফাইনালি দ্য টোন ইজ স্পিরিচুয়াল অ্যান্ড সেলিব্রেটরি, এবং সে লাস্টে দেখা যাচ্ছে কি যে তাদের ক্যানোনাইজেশন হয়ে যাচ্ছে, স্পিরিচুয়াল ওয়ান, তাদের ক্যানোনাইজেশন হয়ে যাচ্ছে এবং তারা সেলিব্রেট করছে। সেলিব্রেট কিভাবে করছে? তারা বলছে যে কি বলে যে এখন আমরা সেইন্টহুড পেয়ে গেছি এবং নেক্সট জেনারেশনের যারা লাভার যারা আছে তারা আমাদের কাছে তারা ভালোবাসার জন্য গাইডেন্স এক্সপেক্ট করবে সেই হেভেন থেকে। ওকে, সো এটা আমাদের ক্যানোনাইজেশন পয়েম। খুব স্পিডি ওয়েতে আমরা এটার পুরাটা কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং থিম এবং টোন আমরা পড়ে ফেললাম। ওকে, তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি এবং সামনের দিন আবার তোমাদের সাথে নতুন একটা ক্লাসে দেখা হচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।